একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নিক্সন দাস, প্রভাষক অর্থনীতি বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ সিলেট। আমি আবারও তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে আমি 2টা ক্লাস নিয়েছি অলরেডি। এখন আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারের তৃতীয় অংশ বা সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই একটু মনোযোগের সহিত লক্ষ্য রাখবে। প্রথমেই আজকে আমি যা পড়াবো, যোগান বা সাপ্লাই। যোগান অথবা ইংরেজি হচ্ছে সাপ্লাই। যোগান বলতে কী বোঝায়? যোগান বলতে সাধারণভাবে কোনো দ্রব্য সরবরাহ করাকে বোঝায়। যোগান মানে হচ্ছে যে কোনো দ্রব্য যদি সরবরাহ করা হয় সেটাকে যোগান বলতে পারি। কিন্তু অর্থনীতিতে যোগান বলতে ওই জিনিসটাকে বোঝানো হবে বা ওই দ্রব্যকে বোঝানো হবে যদি ওই দ্রব্যটি নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময়ে বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে। আমি আবারও বলছি, অর্থনীতিতে যোগান বলতে বোঝায় নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে, সেটা হচ্ছে যোগান। অর্থনীতির ভাষায় সেটাকে আমরা যোগান বলবো। যাই হোক, যোগান বিধি, আমরা চাহিদা বিধি এর আগের চ্যাপ্টারে আলোচনা করেছি। এবার আমি আলোচনা করব যোগান বিধি নিয়ে। যোগান বিধি হচ্ছে বা ল অফ সাপ্লাই হচ্ছে অন্যান্য অবস্থা স্থির থাকলে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে যোগান বাড়বে, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই যে দাম ও যোগানের মধ্যে সমমুখী বা ধনাত্মক সম্পর্ক, এই সম্পর্ককে বলে যোগান বিধি। আমি আবারও বলছি, অন্যান্য অবস্থার স্থির থাকলে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে যোগান বাড়বে, আর যদি দাম কমে তাহলে যোগান কমবে। এই যে দাম এবং যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক বা সমমুখী সম্পর্ক, এই সমমুখী সম্পর্কটি হচ্ছে যোগান বিধি। আচ্ছা, তারপরে আসো যোগান অপেক্ষক। আমরা চাহিদা অপেক্ষক পড়ছি, এবার পড়ব যোগান অপেক্ষক বা সাপ্লাই ফাংশন। যোগান অপেক্ষক হচ্ছে এই যে দাম এবং যোগানের মধ্যে সম্পর্ক, ওইটাকে আমরা ফাংশনের মাধ্যমে প্রকাশ করব। কিউ এক্স ইজিক্যাল টু ফাংশন অফ পি এক্স, মানে যদি অন্যান্য অবস্থা স্থির থাকে দামের সাথে যোগানের সম্পর্ককে আমরা যে ফাংশনের মাধ্যমে প্রকাশ করব সেটা হচ্ছে যোগান অপেক্ষক। তার মানে যোগান দামের উপর নির্ভরশীল, যোগান দামের উপর নির্ভরশীল। এখানে আমি প্রথমে আরেকটি যোগান ফাংশনটাকে আমি ফাংশন অফ পি এক্স, পিআই, টি, তারপরে ফাংশন এফ এন, তারপর হচ্ছে স্মল টি, তারপর ট্যাক্স ডট অ্যাটসেট্রা, এগুলো দিয়ে আমি প্রকাশ করছি। মানে হচ্ছে যোগান অন্যান্য, যদি ওই যে বলছিলাম সূত্র যে অন্যান্য অবস্থা স্থির থাকলে, তাহলে যোগান যখন অন্যান্য বিষয়ের উপর নির্ভরশীল, সেটা কী কী? সেটা হচ্ছে পি, দাম হতে পারে ইনপুট মানে হচ্ছে উপকরণের দাম, হতে পারে টেকনোলজি, কারিগরি জ্ঞান, কারিগরি প্রযুক্তি, তারপরে প্রাকৃতিক উপাদান, এন ন্যাচারাল রিসোর্স, তারপরে সময়, তারপরে ট্যাক্স বা এইসব জিনিসের উপর যদি নির্ভর করে, মানে অন্যান্য অবস্থার উপর নির্ভর করে, তাহলে যোগান ফাংশনটা হবে এইরকম। আর যদি শুধু দামের উপর নির্ভর করে তাহলে সেটা হবে কিউ এক্স ইজিক্যাল টু ফাংশন অফ পি এক্স। কোনো দ্রব্যের দামের উপর নির্ভরশীল করলে, যেটা আমরা সূত্রে ওই যে বিধিতে পড়লাম যে শুধু দামের উপর নির্ভরশীল হলে সেটা হবে কিউ ইকুয়াল টু ফাংশন অফ পি এক্স। তারপরে আসো এই অন্তর্কলন। এই যোগান ফাংশনটাকে যদি আমরা অন্তর্কলন করি, অন্তর্কলন বলছিলাম যে পরিবর্তন করি, যদি দামের পরিবর্তন হয় তাহলে মানে প্রথমবার পরিবর্তন, তাহলে অন্তর্কলন মানে হচ্ছে প্রথমবার পরিবর্তন। কিসের সাপেক্ষে? দামের সাপেক্ষে। দামের সাপেক্ষে পরিবর্তন করলাম, এই যে এইখানে লিখলাম ডিডি পি এর সাপেক্ষে ওই যে কিউ বা সাপ্লাই যোগানটাকে, যোগানের পরিমাণকে যখন আমরা পরিবর্তন করলাম সমান সমান এফ প্রাইম, মানে প্রথমবার দা এফ প্রাইম কিউ, মানে প্রথমবার আমরা এটাকে এই এফ প্রাইম
প্রি, মানে প্রথমবার সেটাকে আমরা দামের সাপেক্ষে পরিবর্তন করলাম যোগানটাকে, সেটা গ্রেটার দেন জিরো। আমরা চাহিদা অপেক্ষকে পড়ছিলাম সেটা লেস দেন জিরো বা নেগেটিভ, আর এটা কিন্তু জিরোর চেয়ে বড়, তার মানে হচ্ছে ধনাত্মক। সেটা হচ্ছে যোগান অপেক্ষ, মানে দামের সাথে যোগানের সম্পর্ক। তারপরে আসো যোগান সমীকরণ। আমরা চাহিদা সমীকরণে পড়ছিলাম কিউ ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, আর এবার যোগান সমীকরণ পড়ব। যোগান সমীকরণকে আমরা যদি এস দিয়ে প্রকাশ করি, এস ইকুয়াল টু সি প্লাস ডিপি, এস ইকুয়াল টু সি প্লাস ডিপি, মানে যোগান কী কী বিষয়ের উপর নির্ভরশীল। সি হচ্ছে আমরা আগেই জানি সি কনস্ট্যান্ট বা ধ্রুবক, ডি হচ্ছে ধনাত্মক মান ডি, আর পি হচ্ছে ধনাত্মক যে কোনো ধনাত্মক কোনো বস্তুর মান, সেটা হচ্ছে ডি, আর পি হচ্ছে দাম। তো যদি আমরা এটা একটা কাল্পনিক সমীকরণ, এস ইকুয়াল টু সি প্লাস ডিপি, সেটা একটা যোগানের কাল্পনিক সমীকরণ, মানে এই ফর্মেটে যোগান সমীকরণ লেখা যায়। আচ্ছা, এটাকে আবার সেম আমরা পরিবর্তন করলাম কিসের সাপেক্ষে? দামের সাপেক্ষে। আবার দামের সাপেক্ষে পরিবর্তন করলাম মানে অন্তর্কলন, দামের সাপেক্ষে পরিবর্তন মানে হচ্ছে অন্তর্কলন করলাম। অন্তর্কলন করে সেটা আমরা পি এর সাপেক্ষে যখন আমরা এই প্রথমে সি কে করব, সি মানে হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবককে করলে পরে সেটার মান হবে জিরো। তাহলে এখানে এটাকে পি এর সাপেক্ষে দামের সাপেক্ষে যখন আমরা অন্তর্কলন করব সেটার মান জিরো হবে, প্লাস পি এর সাপেক্ষে কোনটাকে করব? ডিপিকে, ডি বলছিলাম ধনাত্মক মান, তাহলে ডি এর কোনো পরিবর্তন না, ডির জায়গায় ডি থাকলো। তারপরে পিকে যখন আমরা করব, তাহলে পি এর সাপেক্ষে পিকে করলে সেটার মান হবে ওয়ান, তাহলে ডি ইন্টু ওয়ান, তাহলে সেটার মান হচ্ছে ডি, সেটা গ্রেটার দেন জিরো, মানে শূন্যর চেয়ে বড় হবে। তাহলে এটাও পাইলাম ধনাত্মক। আমরা যেটা পাইছিলাম কি বলে চাহিদা সমীকরণে যখন আমরা পরিবর্তন করছিলাম দামের সাপেক্ষে, তখন সেটার মান পাইছিলাম ঋণাত্মক, আর এবার পেলাম ডি এর মান ধনাত্মক। আচ্ছা, তাহলে এবার আসো যোগান সূচি। আমরা অনুরূপ চাহিদা সূচির মতো চাহিদা সূচি, যোগান সূচি, তারপরে যোগান সূচিটা কি? চাহিদা সূচি ছিল দামের সাথে চাহিদার পরিমাণ। আর এবার আমরা নিব যোগান সূচির দিকে বা যোগানের টেবিলের দিকে তাকাও। এখানে এবার দ্রব্যের দাম নিলাম আর যোগানের পরিমাণ। দ্রব্যের দামকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম, যোগানের পরিমাণকে এস দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, তাহলে এখানে দ্রব্যের দাম 1, 2, 3, 4, তারপরে যোগানের পরিমাণ 15, 20, 25, 30 একক। তার মানে দেখা যাচ্ছে যদি দ্রব্যের দাম যখন ছিল 1 টাকা, যোগানের পরিমাণ ছিল 15 একক। দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ 20 একক। দাম যখন 3 টাকা, যোগানের পরিমাণ 25 একক। দাম যখন 4 টাকা দ্রব্যের, তখন যোগানের পরিমাণ 30 একক। তার মানে দেখা যাচ্ছে যে দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই যোগান সূচিতে আমরা সেটা দেখলাম। এখন যদি আমরা এই যোগান সূচিটাকে একটি চিত্রের সাহায্যে প্রকাশ করি, তখন আমরা দেখব যে আমরা এই যে চিত্র আমরা ভূমি অক্ষে নিলাম যোগানের পরিমাণ, কোয়ান্টিটি অফ সাপ্লাই, আর লম্ব অক্ষে নিলাম দামের পরিমাণ। আচ্ছা, তাহলে এখানে এই আমরা দাম নিলাম 1, 2, 3, 4, যোগানের পরিমাণ নিলাম 5, 10, 15, 20, 25, 30 বিভিন্ন একক নিলাম। আচ্ছা, এখন এই দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ 15 একক। দাম যখন 2 টাকা, যোগানের পরিমাণ 20 একক। দাম যখন 3 টাকা, যোগানের পরিমাণ 25 একক। দাম যখন 4 টাকা, যোগানের পরিমাণ 30 একক। তার মানে দাম বাড়ছে, যোগানও বৃদ্ধি পেয়েছে। এই যে দাম এবং যোগান এই তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুগুলো আমরা যোগ করে আমরা যে রেখা পেলাম সেটা হচ্ছে যোগান রেখা। তার মানে যোগান রেখা কাকে বলে? যোগান রেখা হচ্ছে দামের সাথে যোগানের সম্পর্ককে যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলে যোগান রেখা। এই হচ্ছে যোগান রেখা। যোগান রেখাটা কোন দিকে? ঊর্ধ্বগামী, ডান দিকে ঊর্ধ্বগামী। আমরা যেটা পড়ছিলাম এর আগের চ্যাপ্টারে চাহিদা রেখাটা ছিল বাম দিকে নিম্নগামী, এই দিকে নিম্নগামী ছিল, ডান দিকে নিম্নগামী ছিল চাহিদা রেখা। আর যোগান রেখা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। কেন ডান দিকে ঊর্ধ্বগামী? কারণ হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দামের সাথে যোগানের সম্পর্ক যেহেতু ধনাত্মক বা সমমুখী, মানে একটা বাড়লে দাম বাড়লে যোগান বাড়বে, দাম বাড়লে যেহেতু যোগান বাড়বে, দাম কমলে যেহেতু যোগান কমবে, এর জন্য যোগান রেখাটা উপরের দিকে বা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আচ্ছা, এবার এই যে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী কেন? আচ্ছা, এটা হচ্ছে মূল কারণ, আরও অন্যান্য কারণ থাকতে পারে, তবে এটা দামের উপর নির্ভরশীল হয়ে সেটা ঊর্ধ্বগামী হবে। আচ্ছা, তারপরে যোগান বিধির ব্যতিক্রম। সবসময় যোগান বিধি আমাদের
ব্যতিক্রম থাকতে পারে, যোগান বিধি সবসময় প্রযোজ্য হবে না। আমরা চাহিদা বিধির ক্ষেত্রে পড়ছিলাম ব্যতিক্রম কিছু, যোগান বিধির ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম রয়েছে। তো যোগান বিধির ব্যতিক্রম হচ্ছে, প্রথমেই আসো, ভবিষ্যতে ব্যাপক দামের পরিবর্তন। যোগান বিধির ব্যতিক্রম হবে কিন্তু ওই যে অন্যান্য অবস্থার কারণে, আমরা সূত্রের প্রথমেই পড়ছিলাম আমরা যে অন্যান্য অবস্থা স্থির থাকলে, তাহলে অন্যান্য অবস্থা যদি পরিবর্তন হয় এটার কারণে যোগান বিধির ব্যতিক্রম হতে পারে। আচ্ছা, তো প্রথমে একটা কারণ বলবো যে ভবিষ্যতে ব্যাপক দামের পরিবর্তন। আচ্ছা, ভবিষ্যতে ব্যাপক দামের পরিবর্তন মানে হচ্ছে, আমরা মনে করলাম এখানে একটা চিত্রের সাহায্যে আমি একটা দেখাইছি, এটা এই যে প্রথমে যে ভবিষ্যতে ব্যাপক দামের পরিবর্তন। প্রথমেই মনে করো একটা বাজারে নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের সরবরাহ রয়েছে এবং আমরা বিক্রেতা ওই দ্রব্যটি ওই দামে বিক্রি করতে প্রস্তুত রয়েছে, নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে। এখন যদি বিক্রেতা মনে করে ওই দ্রব্যটির দাম ভবিষ্যতে, যেমন এখন রোজা মাস বা রোজার সময়, এখন দেখা যায় অনেক বিক্রেতা যারা আছে, যারা কি বলে পাইকারি বিক্রেতা বা খুচরা বিক্রেতা, যে কোনো বিক্রেতা হোক, বিক্রেতা যারা আছে তারা চাইবে অনেক জিনিস যে ভবিষ্যতে কোনো জিনিসের দাম বাড়তে পারে। তো এই ভবিষ্যতের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখে অনেকে কি করবে, স্টক মানে মজুদ বাড়িয়ে দেবে। মানে এই যে কৃত্রিম সংকট তৈরি করবে, এক্ষেত্রে সে ধরে নিবে, বিক্রেতা ধরে নিবে যে ভবিষ্যতে ওই জিনিসটার দাম বাড়বে। এক্ষেত্রে সে যে যোগানের সরবরাহ কম রাখবে, যোগানের সরবরাহ কম রাখবে এবং দামেরও প্রথমে পরিবর্তন হবে না, দামের পরিবর্তন হবে না। তখন এক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি হবে। সে যোগানের সরবরাহ এক্ষেত্রে সে দেখাবে কম, আর মানুষের চাহিদা দাম, মানুষ তো কেউ ক্রয় করতেই চাইবে, ক্রয় করবে, যোগানের সরবরাহ কম থাকবে। এরপরে দেখা যাবে যে হঠাৎ করে এটার সংকট তৈরি হবে। যখন সংকট তৈরি হবে তখন সে ওই বিক্রেতা আবার প্রচুর পরিমাণ, সংকট যখন তৈরি হবে তখন সেটার দাম বাড়িয়ে দেবে, দাম বাড়িয়ে তখন আবার যোগান সরবরাহ বাড়িয়ে দিবে। এক্ষেত্রে এটা হচ্ছে ভবিষ্যতের দাম, ব্যাপক দামের পরিবর্তনের কারণে এক্ষেত্রে যোগান রেখাটা হবে এই যে এই কী বলবো, প্রথমে ছিল এই মনে করো এই দামে, প্রথমে এখানে ছিল দাম, এখানে ছিল যোগানের পরিমাণ, এই যে এস যোগান রেখা, এখানে নিচে ছিল প্রথমে দাম, মনে করো দাম 10 টাকা ছিল, যোগানের পরিমাণ ছিল 20 একক। যখন সে ভবিষ্যতে কথা চিন্তা করবে তখন সে দামের খুব সামান্য পরিবর্তন হবে, দাম যাই হোক, যোগানের সরবরাহ সে কমিয়ে দেবে, যোগান সে মজুদ রাখবে, যোগানটাকে দেখাবে না সে। আচ্ছা, তারপরে যখন সে চিন্তা করবে, হঠাৎ করে সে যে যখন দেখবে মানুষের চাহিদা বেড়ে গেছে, তখন সে হঠাৎ করে সে দাম বাড়িয়ে দেবে, দাম বাড়িয়ে যোগানও বাড়িয়ে দেবে। আচ্ছা, এই হচ্ছে যোগান বিধির ব্যতিক্রম প্রথমটা। 2 নম্বরটা হচ্ছে সীমাবদ্ধ যোগান। আচ্ছা, আর এটা হচ্ছে যে যোগান সীমাবদ্ধ। এই যে 2 নম্বর রেখাটা, এই যে এখানে ভূমিয়ককে কিউ যোগানের পরিমাণ, লম্বককে দামের পরিমাণ। এক্ষেত্রে সীমাবদ্ধ যোগান কখন হবে, যে যখন যোগান রেখার কোনো যোগানের পরিবর্তন হবে না, যে পরিমাণ যোগান রয়েছে বাজারে সেই পরিমাণ যোগান একই রকম থাকবে, যোগানের পরিমাণ দাম যাই হোক, দাম বাড়ুক এবং কমুক যাই হোক, যোগানের পরিমাণ সমান থাকবে। সেটা হচ্ছে এই তখন যোগান রেখাটা হচ্ছে লম্বকের সমান্তরাল হবে যোগান রেখাটা। তারপরে হচ্ছে শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান রেখাটা এই যে এটার উল্টাটা, এই যে আমি বলছিলাম ভবিষ্যতের যে ব্যাপক দামের পরিবর্তন আর শ্রমের যোগান রেখাটা হচ্ছে এই যে শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান রেখাটা এরকম কেন হবে, প্রথমে যখন একটা নির্দিষ্ট এই যে পরিমাণ শ্রমের যোগান থাকবে, শ্রমের যোগান আর এখানে হচ্ছে দাম, শ্রমের যোগান থাকবে আর দাম মানে হচ্ছে মজুরি, এখানে শ্রমের মজুরি আর এদিকে হচ্ছে মজুরি আর এদিকে হচ্ছে শ্রমিকের সংখ্যা। তো যখন একজন শ্রমিক কাজ শুরু করবে তখন সে যে পরিমাণ বেতন পাবে, সেই বেতনটা সে চেষ্টা করবে তার শ্রমের মজুরি বাড়িয়ে, শ্রমের পরিমাণ বাড়িয়ে তার মজুরি বৃদ্ধির। তো যখন শ্রমের পরিমাণ বাড়বে মানে কিউ বাড়বে, তখন তার মজুরিও বাড়বে, তখন যাবে এইদিকে, তখন যাবে প্রথমে ধনাত্মক দিকে যাবে। যখন একজন শ্রমিক চেষ্টা করবে তার চাকরিতে জয়েন করার পরে সে বেশি শ্রম দিয়ে তার মজুরি যাতে বৃদ্ধি করতে পারবে, যখন শ্রমের পরিমাণ বাড়বে মজুরির পরিমাণও বাড়বে। কিন্তু একটা সময় যখন তার সে বয়স বেড়ে যাবে বা বিভিন্ন অসুখ বিসুখ দেখা দিবে, তখন দেখবে যে তার সে 10 বছর বা 20 বছর চাকরি করার পরে সে আগের মতো আর সার্ভিস দিতে পারতেছে না, ঠিক আছে, কিন্তু তার মজুরি কিন্তু ঠিকই বৃদ্ধি পেয়েছে।
তার বেতন বা মজুরি ঠিকই বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে আগের মতো সেবা বা আগের মতো সে কাজ করতে পারবে না। তখন প্রথম দিকে যদিও এই এই শ্রমের সাথে সাথে মজুরি বাড়ছে, এরপরে দেখা যাবে যে এই শ্রমের যোগান কমে যাবে, শ্রম কমে যাবে কিন্তু মজুরি ঠিকই বাড়বে। এখানে তো মজুরি ঠিকই বাড়বে কিন্তু শ্রম কমে যাবে, তার মানে যখন বিপরীত হয়ে যাবে, যখন বিপরীত হয়ে যাবে যে তখন সেটা উল্টা দিকে ঘুরে আসবে। এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ। তো আমরা এখানে যোগান ব্যতিক্রমটা পড়লাম, এটা তোমরা পড়ে নিবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা, আমরা চাহিদার স্থিতিস্থাপকতা পড়ছি, এবার আমরা পড়বো যোগানের স্থিতিস্থাপকতা। যোগানের স্থিতিস্থাপকতা হচ্ছে আবার অন্যান্য অবস্থা স্থির থাকলে যোগানের সাথে যে দামের সাথে যে যোগানের সম্পর্ক, এই সম্পর্ককে যখন আমরা একটাকে একটা দিয়ে আরেকটাকে ভাগ করব এবং সেটাকে শতকরায় প্রকাশ করব, সেটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। মানে হচ্ছে স্বাধীন চলক, আমি বলছিলাম যে স্বাধীন চলক এবং অধীন চলকের অনুপাতকে যখন শতকরায় প্রকাশ করা হয় সেটা বলছিলাম স্থিতিস্থাপকতা, সেটা চাহিদা হোক বা যোগান হোক। তো এখানে যেহেতু দামের সাথে যোগানের সম্পর্ক, সেখানে দামের সাথে যোগানের যে পরিবর্তন, এই পরিবর্তনের অনুপাতকে যখন আমরা শতকরায় প্রকাশ করব সেটাকে বলবো যোগানের স্থিতিস্থাপকতা। আচ্ছা, এটাকে ইএস দ্বারা, ইলাস্টিসিটি অফ সাপ্লাই, ইএস দ্বারা প্রকাশ করা হয়। ইএস সমান ডেল্টা এস বাই এস, মানে যোগানের পরিবর্তন, আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই ডেল্টা পি বাই পি, দামের আপেক্ষিক পরিবর্তন। এটাই সমীকরণের সাহায্যে দেখালাম আমি যে যোগানের আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন, দাম হচ্ছে স্বাধীন চলক আর যোগানের পরিমাণ হচ্ছে অধীন চলক। তো এটা পরিবর্তন, ডেল্টা মানে পরিবর্তন, এই পরিবর্তনের অনুপাতকে যখন আমরা শতকরা প্রকাশ করবো সেটার নাম হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। সেম আগের মতো চাহিদার স্থিতিস্থাপকতা আমরা যেরকম পড়ছিলাম, যোগানের স্থিতিস্থাপকতা একই রকম। আচ্ছা, এই যোগানের স্থিতিস্থাপকতা আবার 5 ধরনের হতে পারে, মানে স্থিতিস্থাপকতার মানের উপর, স্থিতিস্থাপকতা যখন আমরা বের করব ওই মানের উপর নির্ভর করে সেটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একক স্থিতিস্থাপক, মানে যখন যোগানের স্থিতিস্থাপকতার মান 1 হবে তখন বলবো সেটাকে একক স্থিতিস্থাপক। যখন সেটার মান 1-এর চেয়ে বেশি হবে তখন সেটা হবে 1 অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। যখন সেটা 1-এর চেয়ে কম হবে তাহলে নাম হবে 1 অপেক্ষা কম স্থিতিস্থাপক। আর যখন সেটার মান অসীম, মানে যখন সেটা আমরা বের করতে পারবো না, সীমা নাই, তখন সেটা হচ্ছে অসীম হবে, অসীম স্থিতিস্থাপক। আর যখন সেটার মান 0 হবে যোগানের স্থিতিস্থাপক, তখন সেটা হবে 0 স্থিতিস্থাপক। এই 5 ধরনের আমরা যোগানের স্থিতিস্থাপকতা পেয়ে যাব। আচ্ছা, তারপরে আসো চাহিদা ও যোগানের ভারসাম্য। আচ্ছা, ভারসাম্য মানে হচ্ছে একসাথে করা, ঠিক আছে? যখন চাহিদা এবং যোগান একসাথে হবে তখন কি হবে? আচ্ছা, তো চাহিদা আমরা আমরা বলছিলাম যে চাহিদার কাল্পনিক সমীকরণ কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, যোগানের কাল্পনিক সমীকরণ আমরা এস ইকুয়াল টু সি প্লাস ডিপি। আমরা দুইটা কাল্পনিক সমীকরণ আমরা দেখলাম। এখন আমরা এই দুই সমীকরণ যখন একসাথে করব তখন কি হবে? আচ্ছা, চাহিদার সমীকরণ আমরা পাইছিলাম কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, যোগানের সমীকরণ সি প্লাস ডিপি। তখন এই দুইটা সমীকরণকে যখন বললাম ভারসাম্য অবস্থায়, ভারসাম্য অবস্থা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ভারসাম্য অবস্থা মানে হচ্ছে যখন একটা একটা সমান হবে, যে বিন্দুতে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করবে, ওই বিন্দুটি হচ্ছে ভারসাম্য বিন্দু। আমি আবারও বলছি, ভারসাম্য অবস্থা বলতে ওই অবস্থাকে বোঝায় যেখানে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর একে অপরকে ছেদ করবে, এবং ওই অবস্থায় যে দাম থাকে সেটাকে বলবো আমরা ভারসাম্য দাম, আর ওই অবস্থাকে বলবো ভারসাম্য অবস্থা। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে আমি গাণিতিকভাবে এটা আমি ব্যাখ্যা করতেছি, কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি আর কিউ এস ইকুয়াল টু সি প্লাস ডিপি, মানে চাহিদা সমীকরণ আর যোগানের সমীকরণ। তো ভারসাম্য অবস্থা একটা একটা সমান হবে ওই বিন্দুতে, তাহলে কিউডি ইকুয়াল টু কিউ এস, কিউডির মান হচ্ছে এ মাইনাস বিপি আর কিউ এস এর মান হচ্ছে সি প্লাস ডিপি। তাহলে একটা সমান আর একটা হবে। এখান থেকে আমরা এটা সাধারণ যে সমাধান আছে না, সমাধান করে আমরা এখান থেকে পির মান বের করতে পারি। এ মাইনাস এখানে আছে এদিকে, সিকে এদিকে নিয়ে আসো তাহলে সি হয়ে যাবে মাইনাস, আর বিপি আছে এদিকে, এখানে মাইনাস বিপিকে ডান দিকে নিয়ে আসলে সেটা হয়ে যাবে প্লাস বিপি। এবার এখানে এ মাইনাস সি থাকলো, এখানে পি কমন নাও, পি কমন এসে থাকবে বি প্লাস ডি। এখন পি সমান এ মাইনাস সি বাই বি প্লাস ডি। এই আমরা পেলাম ভারসাম্য দামের সমীকরণ। তাহলে ভারসাম্য অবস্থা থেকে আমরা ভারসাম্য দাম পেলাম। আচ্ছা, এবার আমরা যদি চিত্রের সাহায্যে দেখাতে চাই, সেটা হচ্ছে এই হচ্ছে আমরা এদিকে ভূমিয়কে নিলাম চাহিদা ও যোগানের পরিমাণ, লম্বকে নিলাম দামের পরিমাণ। তো যখন
এই আমরা চাহিদা রেখা এবং যোগান রেখা অঙ্কন করলাম। দামের সাথে যেহেতু চাহিদা এবং যোগানের সম্পর্ক রয়েছে, যে দামের সাথে চাহিদার সম্পর্ক ছিল কি ঋণাত্মক, চাহিদার পরিমাণের সম্পর্ক দামের সাথে ছিল ঋণাত্মক, দাম তাহলে সেটা এই চাহিদা রেখা ডিডি সেটা হচ্ছে নিম্নমুখী হবে, যেহেতু ঋণাত্মক সম্পর্ক দামের সাথে চাহিদা। আবার যোগানের সাথে দামের সম্পর্ক হচ্ছে ধনাত্মক, তখন সেটা হবে কি যে একটা বাড়লে দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে, এর জন্য সেটা হবে ঊর্ধ্বগামী। এটা ডান দিকে নিম্নগামী, একটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন আমরা এই দুই রেখাকে যখন আমরা এই পরস্পর ছেদ করব, সেটাই হচ্ছে ভারসাম্য অবস্থা। এখানে E0 হচ্ছে ভারসাম্য অবস্থা, বা এই ভারসাম্য অবস্থায় যে দাম পাবো, এখানে এই যেখানে লেখা আছে 2 টাকা, এই ভারসাম্য অবস্থায় যে দাম পাবো সেটা হচ্ছে ভারসাম্য দাম। তাহলে আমরা এই ভারসাম্য অবস্থা থেকে আমরা ভারসাম্য দাম পাবো। আর ভারসাম্য দাম যখন এই ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগানের পরিমাণ কিন্তু সমান হবে। ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগানের পরিমাণ সমান হবে। এই বিষয়গুলো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নিবে, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনিও জানতে হবে, ঠিক আছে। এখান থেকে গাণিতিক সমস্যা আসতে পারে, এই যে চাহিদা ভারসাম্য অবস্থায় চাহিদা বের করো, যোগান বের করো, তারপরে ভারসাম্য দাম বের করো। আচ্ছা, এবার আসো ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। আচ্ছা, এই বিষয়টা বইয়ের মধ্যে বিস্তারিত আছে, তোমরা এটা দেখে নিবা, যে ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তন, যোগানের যে প্রভাব সেটা হচ্ছে যে যখন চাহিদার পরিবর্তন হবে না, মানে যখন দাম ফিক্সড থাকবে, ওই যে অন্যান্য অবস্থা, যখন দাম স্থির থাকবে, এক্ষেত্রে চাহিদা ও যোগানের পরিবর্তনটা কীরকম হবে। তা আমরা প্রথমে দেখাবো ভারসাম্য দামের উপর চাহিদার পরিবর্তন যখন যোগান স্থির থাকবে, আর 2 নম্বর দ্বিতীয়বার দেখাবো যে যখন যোগান স্থির থাকবে ভারসাম্য দামে এবং দাম স্থির থাকবে, এক্ষেত্রে চাহিদার পরিবর্তন। এই দুইটা জিনিস তোমরা ভালো করে পড়ে নিবা। আর এই চ্যাপ্টারের আলোচনার বিষয় এতটুকুই, আমরা পরবর্তীতে তৃতীয় চ্যাপ্টারে চলে যাব। আজকে এতটুকুই। সবাইকে আবারও শুভেচ্ছা, এবং সবাইকে বলবো যে যেহেতু এই করোনা দুর্যোগের সময় কেউ অপ্রয়োজনীয় বাইরে যাবে না, সাবধানে থাকবে, বাসায় কি বলে নিরাপদ অবস্থায় সবাই যাতে চলাফেরা করবে। বাইরে গেলে কোনো জরুরি কাজে যদি যাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাত ভালো করে ধুয়ে নিবে, হাত পা বা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাই পারে আমাদেরকে এই করোনা মহামারী বা করোনা দুর্যোগটাকে দুর্যোগের বিরুদ্ধে প্রতিরোধ করে নিতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।